নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স বরাক প্রাইম টাইম। সঙ্গে আপনাদের আমি বিক্রম সরকার। দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। রাহুল গান্ধীর সফরের 24 ঘন্টা আগে নিরাপত্তা বলয় গড়ে তোলা হলো গোটা শহরকে। সব জল্পনার অবসান, বিধানসভা নির্বাচনে এজিপি বিজেপি জোট বাঁধল। দেশের নির্বাচনী প্রক্রিয়া লগ্নি ব্যবসা, মন্তব্য ত্রিপুরার বিদ্যুৎ ও পরিবহন মন্ত্রী মানিক দে। সংসদের কাজকর্মকে অচল করে রাখল কংগ্রেসী হীনমন্যতা, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেএনইউ কাণ্ডের জাল ভিডিওর তৈরির অভিযোগে মামলার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। শুক্রবার ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে গুয়াহাটি এসিবি ও আসাম রেজিমেন্টাল সেন্টার। এবার বিস্তারিত খবর। রাহুল গান্ধী আসার 24 ঘন্টা আগে গোটা শহর ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এসপিজি দখল নিয়েছে কংগ্রেস ভবন সহ জেলা ক্রীড়া সংস্থার ময়দান। বৃহস্পতিবার এসে পৌঁছে গেছেন অনিমেষ পাণ্ডে ও অঞ্জন দত্ত। রাহুল গান্ধীর সফরের 24 ঘন্টা আগে গোটা শিলচর শহর ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এসপিজি দখল নিয়েছে জেলা কংগ্রেস অফিস, জেলা ক্রীড়া সংস্থার ময়দান ও দখল নিয়েছে এসপিজি। বুধবার রাত পর্যন্ত কেউ মুখ না খুললেও বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষে সরকারিভাবে রাহুল গান্ধীর সফরসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল 10:30টায় দিল্লি থেকে চার্টার বিমানে সরাসরি কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন রাহুল। বিমানবন্দর থেকে কপ্টারে এসে পৌঁছবেন পুলিশ প্যারেড গ্রাউন্ডে। সেখান থেকে সরাসরি যাবেন কংগ্রেস ভবনে। 11-20 মিনিটে 11 বছর ধরে ঢেকে রাখা ঠাকুরমা ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করবেন। এরপর রাজীব ভবনে বরাক উপত্যকার বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় করবেন। রাজীব ভবনের অনুষ্ঠান সেরে যাবেন গান্ধী ভবনে। একাদশ শহীদদের শ্রদ্ধা নিবেদন করে আবর্ত ভবনে যাবেন। দুপুর 1:30টায় ডিএসএ ময়দানে জনসভায় ভাষণ দিয়ে নগাঁর উদ্দেশ্যে উড়ে যাবেন কংগ্রেসের উপাধ্যক্ষ। রাহুল গান্ধীর সফরকে সফল করে তুলতে কোনো ত্রুটি রাখতে চাইছে না কংগ্রেস কর্মীরা। কংগ্রেস ভবন থেকে শুরু করে গোটা শহরকে দলীয় পতাকা ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ময়দানে প্রায় 8 ফুট উঁচু বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চ থেকে 100 মিটার পুরোপুরি সিকিউরিটি জোন থাকবে। মঞ্চে রাহুল গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রী গগৈ সহ মোট 22 জন থাকবেন। এছাড়া আর কেউ মঞ্চের আশেপাশে থাকতে পারবে না। রাহুলের কনভয় যে রাস্তা দিয়ে চলাচল করবে সেগুলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার থেকে শিলচর এসে পৌঁছে গেছেন এসপিজির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। এসেছে 2টি বিশেষ জ্যামার গাড়িও। এক কথায় রাহুলের গোটা সফর ঘিরে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বৃহস্পতিবার এসে পৌঁছেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক অভিনাশ পাণ্ডেও। এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক দিগন্ত চৌধুরী। শিলচর এসে অঞ্জন দত্ত কংগ্রেস অফিস এবং টিএসএ ময়দানের প্রস্তুতি খতিয়ে দেখেন। রাহুলের জনসভায় যাতে 50,000-এরও বেশি দর্শক সমাগম ঘটে তারও চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। সব জল্পনার অবসান, আসন্ন বিধানসভা নির্বাচনে এজিপি বিজেপি জোট বাঁধল। ঘোষণা করলেন এজিপির প্রবীণ নেতা অতুল বরা। এজিপি বিজেপি জোটের বুধবার আনুষ্ঠানিক ঘোষণা করলেন এজিপি নেতা অতুল বরা। 2016 বিধানসভা নির্বাচনে একসাথে নির্বাচনে নামবে ভারতীয় জনতা পার্টি এবং অসম গণ পরিষদ। এজিপির প্রধান নেতা অতুল বরা বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নতুন দিল্লির বাসভবনে বৈঠকের পর একথা ঘোষণা করেন। এদিকে বুধবার এজিপি নেতা প্রফুল্ল কুমার মহন্ত এই চুক্তির কথা ঘোষণা করেন। তিনি বলেন, 1-2 দিনের মধ্যেই জানা যাবে দুই দলের কতজন কোন কোন সমষ্টিতে লড়বেন। দেশের নির্বাচনী প্রক্রিয়া লগ্নি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, মন্তব্য ত্রিপুরার বিদ্যুৎ ও পরিবহন মন্ত্রী মানিক দের। বৃহস্পতিবার সিপিএমের এক জনসভায় এই মন্তব্য করেন তিনি। নির্বাচনের ঠাকে আনুষ্ঠানিক কাঠি না পড়লেও রাজনৈতিক দলগুলি নির্বাচনী মহড়া শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার সিপিএম নির্বাচনকে সামনে রেখে এক জনসভার আয়োজন করে। বিপিন চন্দ্র পাল সভাস্থলে আয়োজিত ওই সভায় প্রধান বক্তা ছিলেন ত্রিপুরার মন্ত্রী মানিক দে। কংগ্রেস ও বিজেপিকে এক হাত নেন তিনি। বর্তমানে দেশের প্রান্তিক মানুষের দুর্দশা মোচনে জোর সওয়াল করেন মানিক। নির্বাচন প্রক্রিয়ায় অর্থশক্তির আধিপত্যকে লগ্নি হওয়ার সঙ্গে তুলনা করে মানিক বলেন, ভোটটা হয় আপনাদের বিধানসভা ভোট হবে,
দেখবেন উঠছে সব। কি উঠছে বুঝতে পারছেন? সমস্ত উঠবে দেখবেন, টাকার থলি সব। এই টাকা কোত্থেকে আসে? কার টাকা? কে দে? কি উদ্দেশ্যে দে? কি কারণে দে? এবং কি পাওয়ার জন্য দে? নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। টাকার ধর্ম, টাকা আদায়। তো সেখানে স্বাভাবিক কারণে বড় লোকরা ভোটের আগে তাদের টাকার যোগান দেয়। আর এখন দুর্ভাগ্যের কথা, আমাদের গণতান্ত্রিক দেশে এখন ভোট হয়ে গেছে অনেকটা লগ্নি ব্যবসার মতো। সব দল এটা করে আমার বক্তব্য না, কিছু রাজনৈতিক দল আজকে লগ্নি ব্যবসার মতো ভোট হয়ে গেছে। জনমতকে প্রভাবিত করার জন্য দারিদ্রতার সুযোগ নিয়ে সেখানে লক্ষ্য করা যায় মানুষের ভোট কেনার চেষ্টা করে। এজিপি ও বিজেপি জোটে লাভবান হবে কংগ্রেসই, বুধবার এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বুধবার মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বললেন, সামনের বিধানসভাকে সামনে রেখে এজিপি বিজেপির জোট বাঁধবার অনুমান যদি সত্য প্রমাণিত হয় তবে এতে লাভবান হবে কংগ্রেস। তিনি আরও বলেন, এই দুটি দল জোট বাঁধলে রাজ্যে অস্থিরতা দেখা দেবে। তার অভিযোগ, ক্ষমতায় আসার আগে ভারতীয় জনতা পার্টি বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাথে নির্বাচনের স্বার্থে জোট বেঁধেছিল। কেন্দ্রে ক্ষমতায় এলেও গেরুয়া বাহিনী রাজ্যকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি। এদিকে সূত্রে জানা গেছে বিজেপি এজিপির জন্য 26টি সমষ্টি ছেড়ে দিয়েছে। এই নির্বাচন ক্ষেত্রগুলো হলো বরহমপুর, বঙ্গাইগাঁও, কালিয়াবড়, লক্ষ্মীপুর, তেজপুর, উত্তর অভয়পুরী, দক্ষিণ অভয়পুরী, কালাইগাঁও, বিশ্বনাথ, পূর্ব বিলাসীপাড়া, বরপেটা, নাহারকাটিয়া, আমকুড়ি, টিয়ক, দেরগাঁও, বোকাঘাট, সরুপাথার, পূর্ব গুয়াহাটি, রঙিয়া, ছাইগাঁও, বোকো, যমুনামুখ, চেঙ্গা, বাগবার, আলগাপুর, রূপহী। বুধবার পৈলাপুল এবং বারুইগ্রামে আয়োজিত হলো কংগ্রেসের গান্ধী সভা। পয়লাপুল কমিউনিটি হলে বুধবার এক গান্ধী সভার আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে প্রত্যেকটি বিধানসভা সমষ্টিতে গান্ধী সভা করতে হবে। ওই নির্দেশ অনুসারে সকাল 11:30টায় এই সভার সূচনা হয় অতিথিদের বরণ এবং উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। সভাটির পৌরোহিত্য করেন প্রদীপ দে। এতে বিশিষ্ট অতিথিরা ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় মাইক্রোবুথ ম্যানেজমেন্ট কমিটির পর্যবেক্ষক তথা বরাক উপত্যকার সাংগঠনিক ইনচার্জ মনোজ চৌহান ও লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর, বাঁশকান্দি ও বিন্নাকান্দি ব্লক কংগ্রেসের মহিলা কর্মী এবং লক্ষ্মীপুর পুরসভার পুরনেত্রী রিমি পাল সহ শহরমণ্ডল কংগ্রেসের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন তৃণমূল স্তরের কর্মীরাও। সভায় গান্ধীজির নীতি এবং আদর্শ অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন প্রত্যেক বক্তা। এদিকে বৃহস্পতিবার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বারুইগ্রামেও আয়োজিত হল কংগ্রেসের গান্ধী সভা। সমষ্টির বিধায়ক তথা রাজ্যের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী সিদ্দিক আহমেদের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সমষ্টির অন্তর্গত 22টি গাঁও পঞ্চায়েতের কর্মী সমর্থককে নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। এদিকে সভায় মন্ত্রী সিদ্দিক আহমেদ সহ জেলার বিভিন্ন স্তরের পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। তারা নির্বাচনে পুনর্বার মন্ত্রী সিদ্দিক আহমেদকে জেতানোর আহ্বান করেন। 16 বছর ধরে আমরণ অনশনরত ইরম শর্মিলাকে ইম্ফলের আদালতের আদেশে বুধবার আবারও গ্রেফতার করা হলো। ইম্ফল আদালতের নির্দেশে ইরম শর্মিলাকে আবার গ্রেফতার করা হলো বুধবার। 2000 সাল থেকে শর্মিলা ইম্ফলে এএফএসপিএ অর্থাৎ সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে বসেন। কিছুদিন আগে অনশন প্রত্যাহার করলেও 29 ফেব্রুয়ারি থেকে তিনি আবার অনশন শুরু করেন এবং অহিংসা আন্দোলন আরম্ভ করেন ইম্ফলের বিটি পার্কে। 2000 সালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দ্বারা 10 জন নিরপরাধ মানুষকে হত্যার পর শর্মিলা 1958 সালের এএফএসপিএ প্রত্যাহারের দাবি জানান। কিন্তু শর্মিলার অনশনকে আত্মহত্যার ধারা লাগিয়ে ইম্ফলের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেয়। আদালতের নির্দেশে বুধবার ইম্ফল পুলিশ তাকে গ্রেফতার করে। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে জাতীয়, আন্তর্জাতিক ও খেলার খবর। বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তি ডিজিটাল টেলিভিশন পরিষেবা নিয়ে এসেছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল, সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত এনএক্সটি ডিজিটালের বিশ্বমানের পরিষেবা উপভোগ করতে পারবে বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রতিটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। এবার জাতীয় খবর।
সংসদের কাজকর্মকে অচল করে রাখার পেছনে রয়েছে কংগ্রেসি হীনমন্যতা। কংগ্রেসের বিরুদ্ধে বৃহস্পতিবার সংসদে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় সংসদের অচলাবস্থা নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেনে কংগ্রেসকে খোঁচা দিলেন। তিনি বলেন, রাজীব বলেছিলেন সরকার বিরোধী মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সংসদে এর প্রভাব পড়া উচিত নয়। এই প্রসঙ্গে জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর বক্তব্য উল্লেখ করেন মোদী। সংসদে যা হচ্ছে তা নিয়ে তিনি চিন্তিত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সংসদ না চলার সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দেশের মানুষের। সংসদের দুই কক্ষেই গুরুত্বপূর্ণ বিল না করে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, কারো কারো খাটো বুদ্ধি, তাই দেরিতে বুঝতে পারেন, সেজন্য মেক ইন ইন্ডিয়া প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের নেতাদের হীনমন্যতার কারণে সংসদের কাজকর্ম চলতে দেওয়া হচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। মোদী বলেছেন, খাদ্য সুরক্ষা আইন কংগ্রেস শাসিত কেরালা, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও মণিপুরে রূপায়ণ করা হয়নি। প্রধানমন্ত্রী আরও বলেন, গত 14 বছর ধরে সমালোচনায় তিনি অভ্যস্ত হয়ে উঠেছেন। তিনি বলেছেন, কংগ্রেসই দেশের দারিদ্র্যের বীজ বপন করে গিয়েছে। যদি কংগ্রেস প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন, এ প্রসঙ্গে কংগ্রেসকেই পাল্টা বিঁধেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 2012 ক্যাগ রিপোর্টের বিষয়ে অনেক কিছু বলা হয়েছে। উল্লেখ্য, ওই সময় ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। প্রধানমন্ত্রী বলেছেন, এই সরকারেও উন্নতির প্রয়োজন রয়েছে, এজন্য বিরোধীদের কাছে একযোগে কাজ করার আর্জি জানিয়েছেন। মোদী আরও জানিয়েছেন, ফসল বীমা যোজনা দেশের সর্বত্র কার্যকর হবে। তিনি কংগ্রেসের উদ্দেশ্যে আরও বলেন, আপনারাই সংসদে জিএসটি বিল এনেছিলেন, কিন্তু এখন এর বিরোধিতা করছেন আপনারাই। জেএনইউ কাণ্ডের জাল ভিডিও তৈরি করার অভিযোগে কয়েকটি টিভি চ্যানেলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। জেএনইউ কাণ্ডে জাল ভিডিও তৈরি করার অভিযোগে কয়েকটি টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। আম আদমি পার্টি নিশ্চিত যে জেএনইউ ঘটনা কোনো দেশদ্রোহিতার ঘটনা নয়। ফরেন্সিক পরীক্ষাগারও জানিয়েছে 60টি ভিডিও ক্লিপের 2টি ক্লিপ জাল। ভিডিওগুলিতে দেখানো বন্দুক, শেরকে বাচ্চে, হুবিয়তকে জবান শব্দগুলোকে পড়ে ভিডিওতে সন্নিবিষ্ট করা হয়েছে বলে জানিয়েছে ফরেন্সিক পরীক্ষাগার। মাত্র 53 বছর বয়সে চলে গেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মার্টিন ক্রো। প্রয়াত নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মার্টিন ক্রো মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন এই বর্ণময় প্রাক্তন ক্রিকেটার। বুধবার অকল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রো। 2012 সাল থেকে ফলিকিউলার লিম্ফোমায় ভুগছিলেন তিনি। 2014 সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেন ক্রো। ক্যান্সারকে দুরারোগ্য ব্যাধি হিসেবে একেবারেই ভাবতেন না তিনি। এই ডাকাবুকো ব্যাটসম্যান বলতেন, ক্যান্সার তার বন্ধু ও টাফ টাস্ক মাস্টার। 1982 সালে 19 বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তার। 13 বছর ক্রিকেট জীবনে নিউজিল্যান্ডের হয়ে ক্রো মোট 77টি টেস্ট ও 143টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে 5444 রানের অধিকারী ক্রোর ঝুলিতে রয়েছে 17টি শতরান। হাঁটুর চোটের কারণে খেলা ছাড়তে হয়েছিল মাত্র 33 বছর বয়সে। তবে সেরা ব্যাটসম্যান হিসেবে নয়, ক্রিকেট দুনিয়া মার্টিন ক্রোকে মনে রাখবে অন্যতম সেরা অধিনায়ক হিসেবে। 92 বিশ্বকাপে তিনিই প্রথম মার্ক গ্রেট ব্যাচকে পিঞ্চ হিটার এবং দীপক পটেলকে অফ স্পিনার হিসেবে বোলিং শুরু করিয়ে একদিনের ম্যাচে চমক আনেন। এবার খেলার খবর। শুক্রবার ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে গুয়াহাটি এএসইবি ও আসাম রেজিমেন্টাল সেন্টার। বুধবার প্রথম সেমিফাইনালে 58 গোর্খা ট্রেনিং সেন্টারকে টাইব্রেকারে 1 গোলে পরাজিত করে গুয়াহাটি এসিবি। ওই দিন সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে আসাম রেজিমেন্টাল সেন্টার তারাপুর এসিকে 1 গোলে পরাজিত করে হোম গ্রাউন্ডে ফেভারিট হিসেবেই এদিন খেলতে নামে তারাপুর এসি। তবে আসাম রেজিমেন্টাল সেন্টারের গতি ও আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ঘরোয়া দলটি। ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত গড়ালেও আসাম রেজিমেন্টাল সেন্টারের তীব্র আক্রমণে কার্যত দিশেহারা হয়ে যায় তারাপুর এসির রক্ষণ। 93 মিনিটে কর্নার কিক থেকে দুরন্ত গোল দিয়ে দলকে ফাইনালে পৌঁছে দেন আসাম রেজিমেন্টাল সেন্টারের নির্ভরযোগ্য স্ট্রাইকার এস কিষান। নলিনী মোহন গুপ্ত ট্রফি কার হাতে উঠছে এখন সেটাই দেখার। আজকের মতো খবর এ পর্যন্তই। শুভরাত্রি।